শামীম ভাই আপনি কিন্তু ভুলে যেতেছেন আপনি কার সাথে কথা বলতেছেন। ওই মিয়া, এই শহরে এইসব গোনার টাইম নাই, বুঝছেন? বেশি বাড়াবাড়ি করলে পাহাড়ের উপর তুলে এক ধাক্কা দিয়ে নিচে ফেলাই দিব। শামীম আবার নতুন করে কোনো কিছু করছে নাকি? শামীম তনুজারে এইভাবে ধরে রাখছে। সেদিন আপনার নায়িকা আসেনি নাকি বন্ধুর স্ত্রীকে ম্যাজিক দেখানোর জন্য আপনি নায়িকাকে আনেননি? এত বড় সংশয় বুকের মধ্যে পুষে রেখে তুমি আমার সাথে ছিলে কিভাবে? এতদিন যখন থাকতে পেরেছি এই কটা দিনও পারবো। আরমান ভাই শয়তান না একটা, ডাব কেটে তনুজার অনশন ভাঙাইছে। আরমান ভাই কোথায়? আজকে রাতের মধ্যে ডিসিশন হইলে তনুজারা ঢাকা পাঠাই দিব। 2টা টিকিট কাটতেছে, একটা আগে এখানে পাঠাই দিব। আরে তোর দরকার হইলে পুরো বাসের টিকিট কেটে ফেলাবো। ওই বাসে কোনো প্যাসেঞ্জারই থাকবো না, শুধু থাকবো আমি আর আমার আপামনি। আমি দেখতাম না? আপামনি তো চিল্লি করবো, সাপের মতো ফুঁস করে উঠবো। তখন যদি ড্রাইভার বিগড়িয়ে যায় তখন তুমি কি করবা? ড্রাইভারের পিঠে পিস্তল ঠেকায় খাড়ায় থাকবা। সাথে টাকারও না, পিস্তল। আচ্ছা, আমার দিকে তাকান। চলেন। শুটিং শেষ পর্যন্ত হচ্ছে তাহলে? শোনো তনুজা, তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে, সবার সামনে বলা যাবে না। তুমি কিন্তু খুব বড় বিপদের মধ্যে আছো। কি ভাইয়া? এখন তো এত কথা বলতে পারবো না। আমি অনেকবার চেষ্টা করছি তোমারে বলার, কিন্তু তুমি তো শামীমটা নিয়ে ব্যস্ত। শোনো, শামীম কিন্তু তোমার সেভ করতে পারবে না। ভাইয়া আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। অনেক কিছুই হইতেছে তোমার নিয়ে, তুমি তো কিছুই জানো না। কি হচ্ছে? এত কিছু তখন বলতে পারবো না রে ভাই। তুমি আশেপাশে থাকো, আমি কাজের ফাঁকে ফাঁকে সময় করে বলবো, ঠিক আছে? আর তুমি এখন জিপে যায় বসো, আমি দেখি শপথ ভাইয়ের মন আপু করতো। সবাই ওঠেন ওঠেন ওঠেন, তাড়াতাড়ি গাড়ি তোলেন, শকত আসতেছে। কি শামীম, মাইন্ড করছো নাকি? কেন? এই যে তোমার চোখের সামনে দিয়ে তনুজাকে নিয়ে গেলাম। তনুজা কি আমার সাথে যাওয়ার কথা? তনুজারে তো আপনার সাথেই যাওয়ার কথা। মাইন্ড করো না, বুঝছো? সারাক্ষণ কিন্তু আমি তোমার কথাই বলছি। প্লিজ আরমান ভাই, বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখো। কি হলো? আপনারা এখনো উঠছেন না কেন? যাও। আরমান ভাই উঠেন। শকত ভাই, আপনি কি আজকেও সামনে বসবেন? না। শকত ভাই তাহলে আজকে আমাদের সাথে বসেন না, ওঠেন। কি মুন্না, ওঠো। ভাইয়া আমি এখানে খাড়া যাবো। ও কি হলো, ওঠো। উঠবো কিভাবে? সারা জীবন তো একজনের হাত ধরে ধরে উঠলা, আজকে আমার হাতটা ধরে ওঠো। সরান তো। কি হলো, ওঠো। উঠবো কিভাবে? সারা জীবন তো একজনের হাত ধরে ধরে উঠলা, আজকে আমার হাতটা ধরে ওঠো। সরান। কি? যাও। কি হলো?
কি হলো? শপথ ভাই আপনাকে ডাকছে। কি মোহনা? হাতটা দেন না। দুদিন ধরে তোকে দেখছো। ওর নাম তনুজা, আমাদের শামীম যার জন্য। আরমান ভাই, আমি কিন্তু আপনার জিপ থেকে নামাই দেবো। যান, আপনি মাইকোতে যান। এই মিয়া, সব কথায় কান দাও কেন? জিপ ছাড়তে বলো। আমি জাগো এই এলাকায় নিয়ে এসেছি শুটিং করানোর লিগে। এমন হেরা আমারে বাদ দিয়া শেষমে শুটিং শুরু করে দিছে। আর আপনি হইতেছেন এই এলাকার বাপ মা, আপনি আগে কিছু কইলেন না। এটা আমার সারা জীবন মনে থাকতো বড় ভাই। বিল্লাল, তুমি আমার কষ্ট যন্ত্রণা তুমি বুঝবা না। সবচেয়ে বড় কথা বড় ভাই, স্বামী যে আমার লোকে বিট্রেটা করলো, এটা আমি কিছুতেই মানতে পারতেছি না। এই শহরে আমার মেলা ক্ষমতা, আমি অনেক কিছু করতে পারি। আমি একজন সরকারি অফিসার, বুদ্ধিও করে দিতে পারি। শামীমের উপর যদি হাত দেই, ওই মন মানুষের বাতি যায়, অনেক হাঙ্গামা ঝামেলা হয়ে যাব। কথা আছে না, পারলাম না রে সিরাজ রে বাঁচাইতে, তাইলে আর কি আঙুল চোষেন। আপামনিরে না পাওয়ার কষ্টে যন্ত্রণায় আমার 1 বছরের হাইট কমে গেছে। আপামনি নাকের সামনে দিয়ে সুবাস ছড়ায় গেল, বাতাস দিয়ে গেল, আমার একটা ঝাঁকুনি পর্যন্ত দিয়ে গেল না। আমার ফোন ধরে না বড় ভাই, আমার ফোনটা ধরলি তো নগদে টাকা আলার লাগবো। আর এই কম জাতের বাচ্চারা, যদি আমার টাকা সারা তোরা শুটিং চালাইতে পারো, তাহলে আমি যেই টাকা শুটিংয়ে খরচ করছি সেটা ফেরত দিবি না কেন? তোমার কিসের টাকা খরচ হয়েছে? বড় ভাই, এটা আপনি কেমন তোর কথা কইলেন? এতগুলা লুকরিতে ঢাকা শহর থেকে আমি ঘুরাই লয়ে এলাম এক প্রকার গাড়ি দিয়া। এটা কি হারা নিজস্ব শরীরের পাংখা দিয়ে উড়াইছে? হ্যাঁ, গাড়ি দিয়ে আনতে টাকা খরচ হয় নাই? 3 দিন তো বাজার করে দিচ্ছি, টাকা খরচ হয় নাই? প্রোডাকশনের খরচ দিয়ে আমি অগ্রিম দিয়ে দিচ্ছি, টাকা খরচ হয় নাই? যেই হোটেলে হারে হুইয়া রয়েছে খাতা মুড় দিয়ে এসির ভিতরে, প্রোডাকশনের টাকা খরচ হয় নাই? এটা তো বুকিং বানিয়ে দিচ্ছি আমি। তাহলে সেই টাকা আমার ফেরত দিবি না কেন? দেখেন দেখেন দেখেন, এই যে দেখেন, রিংকুলন যাইতেছে, রিংকুলন যাইতেছে, বেয়াদবের বাচ্চা আমার ফোন ধরতেছে না। কত বড় সাহস! লাফালাফি না কইরে বইসে তারপরে ফোন করো। বিশ্বাস করেন বড় ভাই, বিশ্বাস করেন, আমার ভিতরটা জ্বললে একদম অঙ্গার হয়ে যেতেছে গা। বড় ভাই, আমি ভিতরে ভিতরে খুন হয়ে যেতেছি গা। আমার না সুইসাইড করতে ইচ্ছা করতেছে। এখনো ফোন যাইতেছে, ধরে না।
নামো। ভাই প্রথম দৃশ্যটা কি এখানেই হবে? না 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 না, ওই যে সামনে দুই ভ্যালির মাঝখানে যে ফাঁকা জায়গাটা, ওইখানে প্রথম শুরু হবে। মুন্না ভাই তুমি ওই গাড়ি থেকে সবাইকে নামতে বলো, ক্যামেরাম্যান টলি টলি যা আছে সেটা আর্ট শুরু করবে। এই জামান, কি হলো তনুজা, নামো। তনুজা তুমি সারাক্ষণ আমার পাশে পাশে থাকবে, ঠিক আছে? দূরে কোথাও যাবে না। আমি তো সারাদিন কাজে ব্যস্ত থাকবো, তোমার সাথে কথা বলতে পারবো না। সন্ধ্যার পরে কাজ শেষ হলে তারপরে কথা বলবো। শামীম, জি শকত ভাইয়া। তুমি তনুজার সঙ্গে থাকবে, খেয়াল রেখো আজকে যেন ও আবার কারো নাম মাথা থাকে। ও না নামবে না? জায়গাটা খুব সুন্দর না? প্রথমে আমরা এই সিকোয়েন্সটা ধরবো। আরমান মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল সেকশনের পাশ দিয়ে, আর মোহনা অন্য মেয়েদের সাথে পাতা তুলছিল। আরমান মোহনাকে দেখে মোটরসাইকেল থামাবে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে মোহনার দিকে। মোহনা যখন বুঝতে পারলো যে অন্য মেয়েরাও ওর দিকে তাকিয়ে আছে, তখন সে আপন মনে পাতা তুলতে থাকলো। এদিকে আরমান রাগ দেখিয়ে মোটরসাইকেল চালিয়ে চলে যাবে। প্রথমে মাস্টার শটটা নিব যে আরমান মোটরসাইকেল চালিয়ে থামছে। ওকে, তাহলে তুমি ওদেরকে রেডি করো, তাড়াতাড়ি জায়গা নিয়ে রেডি করো। এই তো নজা, তখন তোমরা কি বলছো? জি বলছে না ওনার কাছাকাছি থাকতে? জি তাহলে তো দূরে দূরে ঘুরঘুর করতেছো কেন? যাও ওনার আশেপাশে থাকো গিয়া। ঠিক আছে, যাচ্ছি। ওর ভাব দেখলে মনে হয় একটা থাপ্পড় দিয়ে ওর ভাব ছুটাই দিই। বাদ দেন, চলেন শওকত ভাইয়ের কাছে যাই। শওকত ভাই অন্য কাজে ব্যস্ত আছে, এখন গেলে আপনার উপর উল্টা আরো বিরক্ত হবে। আপনার উপর দিয়ে তো খুব বড় একটা ঝড় গেল না? আমি ওই কথা মনেও করতে চাই না। কিন্তু বেল্লাল সাহেব যদি আপনার মায়ের কোনো ক্ষতি করে? পারবে না। শওকত ভাই আমার মায়ের সঙ্গে ফোনে কথা বলেছে। ও, কি ওদের হলো? মোহনাপুর মেকআপ শেষ, আরমান ভাই রেডি হইতেছে। তাড়াতাড়ি করতে বলো তো, সান চলে গেলে তো শটটা নিতে পারবো না। জি ভাই।
এই তনুজা, কথা হয়েছে শকত ভাইয়ের সাথে? জি উনি তো ব্যস্ত। ব্যস্ততাতে তোমার কি? তুমি তো আর তার কাছে কোনো ঝামেলা করবে না। আমি তোমারে বলছি সবসময় তার চোখের সামনে থাকতে। বুঝাইতে পারলাম? জি। বুঝছি, কিছুই বুঝো নাই। এদিকে আসো, তুমি তোমার বুঝাই বলতেছে, আসো। তারপর কি অবস্থা বলো? কি বলবো? তনুজা, জীবনটা কিন্তু ফাইজলামির জিনিস না। তুমি অনেক বড় বিপদের মধ্যে আছো কিন্তু। এখন শওকত ভাই যা বলবে তাই হবে। এই যে তুমি তোমার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারো না, তুমি কি করবা সেটা অন্যের সিদ্ধান্তের উপর নির্ভর করে, এইখানেই তোমার বিপদ। আচ্ছা, তুমি আবার বিল্লাল বসের লাগে ঝামেলা করলা কেন? আমি তো কোনো ঝামেলা করিনি, ঝামেলা করছেন উনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি অনেক বাজে ধরনের কোনো প্রস্তাব তোমারে দিছে, যে ধরনের প্রস্তাবে কোনো ভদ্রলোকের মেয়ে রাজি হইতে পারে না। তো তোমার এখন উপায় কি হবে? শওকত ভাই আমার দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নিছে? তুমি দায়িত্ব নেওয়া বলতে কি বুঝো? হ্যাঁ, শওকত ভাই তোমারে বিল্লাল সাহেবের হাত থেকে বাঁচাইছে, তার মানে কি এই যে উনি তোমার থাকা খাওয়া পড়া সব কিছুর দায়িত্ব নিবে? কেন নিবে? এমনও তো হইতে পারে তোমার আজ রাতে ডেকে বলা হলো যে তনুজা, তোমার শুটিং তো শেষের দিন, তুমি বরং শেষের দিনই আসো, এই নাও তোমার ঢাকা যাওয়ার এবং আসার টিকিটের টাকা। তখন কি করবে তুমি? আমরা যারা শওকত ভাইরে অনেক দিন ধরে চিনি জানি, তারা নয় জানি শওকত ভাই অনেক ভালো মানুষ, কিন্তু তুমি তো তারে 2 দিন ধরে চিনো। কোন ভরসায় তারে তুমি এত বিশ্বাস করতেছো? আমার বিশ্বাস না করে উপায় নাই যে। শওকত ভাইয়ের তো ফ্যামিলি আছে, স্ত্রী আছে, বাচ্চা কাচ্চা আছে। এরকম একটা লোক, তার কি মোহনাপুর মতো একটা মেয়ের সাথে সম্পর্ক সাজে থাকা উচিত? না। কিন্তু তার তো মোহনাপুর সাথে সম্পর্ক আছে, তারে তুমি বিল্লাল সাহেবের থেকে ভালো মানুষ মনে করলে কিভাবে? তনুজা, তুমি আসলে খুবই বোকা একটা মেয়ে। তাও তোমার কপাল ভালো যে শওকত ভাইয়ের মতো একটা লোক এই ঘটনার সাথে জড়িত। আমার গুরু বলে বলতেছি না, উনি আসলেই খুবই অসাধারণ একজন মানুষ। আমি এখন কি করব ভাইয়া? এই যে তুমি এখন আমার কাছে সাজেশন চাচ্ছ, তোমার এই জিনিসটাই আমার পছন্দ হইতেছে না, ভালো লাগতেছে না। তোমার তো জনে জনে সাজেশন চাওয়ার কোনো দরকার নাই। আমার কাছে, শামীমের কাছে, শওকত ভাইয়ের কাছে তোমার সাজেশন নেওয়ার কি দরকার? তুমি নিজে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবে তোমার কি করা উচিত। আমার তো জলে কুমির, ডাঙায় বাঘ, আমি এখন কোথায় যাব? মোহনাপু কিন্তু তোমার একদমই সহ্য করতে পারতেছে না। সে কিন্তু অলরেডি জিপে ওঠার আগে শওকত ভাইয়ের শর্ত দিয়ে দিছে। কি শর্ত? প্রয়োজনে তুমি শেষের দিন আসবা, তবুও কাল সকালের মধ্যে তোমাকে এই এলাকা ছেড়ে দিতে হবে, না হলে মোহনাপু শুটিং করবে না। বুঝো? আমি কি এমনি এমনি তোমার সাথে এতবার কথা বলতে আসতেছি? আমার একটা পরামর্শ দেন না ভাইয়া। আমি তোমার কোনো পরামর্শ দিতে পারবো না। আমি তোমার সামনে সম্পূর্ণ পরিস্থিতিটা তুলে ধরলাম। এখন জীবন তোমার, সিদ্ধান্ত তোমার। তুমি চিন্তা ভাবনা করে অঙ্ক কষে ডিসিশন নাও। এখনও তো শওকত ভাইয়ের বউ এসব শুনে নাই, উনি শুনলে যে কি হবে আমি চিন্তাই করতে পারতেছি না। ভয়ঙ্কর মহিলা, ইউনিটের মধ্যে তার নিজস্ব লোক রাখা আছে, সে শওকত ভাইয়ের উপর অলওয়েজ নজরদারি করে, সন্ধ্যার পরে সব কথা তার কানে তোলে। আমি যে কিসের মধ্যে পড়লাম? চিন্তা করো তনুজা, খুব ভালো করে চিন্তা ভাবনা করো।
বিলাল সাহেবের কাছে ফিরে যাবা? ফিরে গেলে কি সুবিধা অসুবিধা সব কিছু ঠান্ডা মাথায় চিন্তা করো, নাকি শকত ভাইয়ের তত্ত্বাবধানে থাকবা? শকত ভাইয়ের তত্ত্বাবধানে থাকলে তোমার জীবনে আর কি নতুন নতুন সমস্যা তৈরি হবে সেগুলো ঠান্ডা মাথায় ভাবো। আর যদি আসলেই সিদ্ধান্ত নাও শকত ভাইয়ের তত্ত্বাবধানে থাকার, তাহলে আমি একটা সাজেশন দিব, সেটা হইতেছে যতটা পারবা শকত ভাইয়ের কাছাকাছি থাকবা, ওনার চোখের সামনে থাকবা অলওয়েজ। মোহনা পূজানো তার ধারে কাছে ঘেসতে না পারে সেই ব্যবস্থা করে দিবা। যদি কিছু মনে না করো একটা কথা বলি, একটু তো চালাকি করা লাগে তাই না? আগে তো নিজেরে বাঁচাইতে হবে, ঠিক না? যত কিছুই হোক এই কথাটা মনে রাখবা, মোহনা পূজানো শকত ভাইয়ের কাছে ঘেসতে না পারে।